মুশফিক ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম শো করছেন, আপনার নামটা বলেন প্লিজ। ইটস মি শাহিনুর তানহা। ও, আচ্ছা ঠিক আছে। মুশফিক ভাই কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সৈকত ভাই কেমন আছেন? সৈকত ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিপু ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আছি। আলামিন ভাই ভালো আছেন? আসসালামু ভাই, ভালো ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান আলী ভাই ভালো আছেন? আচ্ছা, আমরা আর 2 মিনিট অপেক্ষা করি, তারপরে সবাই যুক্ত হলে তারপরে আমরা ক্লাস শুরু করব। আপনারা গ্রুপে একটু এসএমএস করেন। গ্রুপে কেউ একজন একটু এসএমএস করেন। পারভেজ ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আমরা ক্লাস নিই তো জুমে ক্লাস নিই তো। তো আমরা 40 মিনিট পর পর আমাদের আচ্ছা। সেশনটা কেটে যায়। সেশনটা কেটে গেলে আমরা আবার লিঙ্ক দিই, ঠিক আছে? যখন আবার লিঙ্ক দিই তখন আপনারা ও, আবার যুক্ত হবেন, ঠিক আছে? পারভেজ ভাই দেখি যে প্রথমে একবার ইনশাল্লাহ লিঙ্ক কেটে ইনশাল্লাহ। গেলে পরবর্তীতে আর দেখি না। এই আমি জন্য তো আমি মনে ক্লিয়ার করছি করলাম। যে আজকে। জি জি ঠিক জি। আছে, ইনশাল্লাহ, ওকে। আচ্ছা। থ্যাংক ইউ। গতদিন যে পর্যন্ত পড়িয়েছি কারো কোনো সমস্যা আছে? জি না। সমস্যা নাই, কিন্তু মানে অনেকগুলাই না একই রকম লাগে আর কি। হ্যাঁ, আপনারা পড়বেন, পড়ার পরে যেটাতে মনে হবে যে বুঝতে পারতেছেন না ওটা দাগায় রাখবেন, পরবর্তী ক্লাসে প্রশ্ন করবেন বা আমাকে পার্সোনালি প্রশ্ন করবেন। মুন্নি কেমন আছেন? মুন্নি ভালো আছেন? জি ভাই, আছি এই তো ভালো। যাক মাশাল্লাহ।
ক্লাস টাইমটা তো একদিন আগেই বলে দেওয়া হয়। এখন অন টাইমে ক্লাসে যুক্ত না হইলে আসলে আমাদের ক্লাস করতে বা অন্যান্য বিষয় মেনটেন করতে অসুবিধা হয়। একদম যে অন টাইম যেটা দেওয়া থাকে 10টা PM, 10টা PM-এর সাথে সাথে আপনারা 5 মিনিট আগে রেডি হয়ে বসে থাকবেন, খাতা কলম বই নিয়ে। লিঙ্ক পাওয়ার সাথে সাথেই ক্লাসে চলে আসবেন। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? যেহেতু অলরেডি 7 মিনিট হয়ে গেছে। দেখেন, আজকে আমরা 120-এর ক ধারা থেকে শুরু করব। ক্রিমিনাল কনস্পাইরেসি থেকে শুরু হবে আজকের ক্লাস। শামীম ভাই আসছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ক্লাসে আমি জয়েন হতে পারলাম না, তাতে বুঝলাম না নেট কি কোনো ঝামেলা করলো কিনা, আমার এখানে হলো কিনা। আমি কয়েকটা হ্যাঁ, হইতে পারে, নেটের সমস্যা হইতে পারে। জি জি জি। যার ফলে আচ্ছা, আমি আপনাদের 120-এর ক ধারা থেকে শুরু করব। যেহেতু টাইম আগে থেকে দেওয়া ছিল, সেহেতু আসলে এত লেট করা পসিবল না, কারণ আমাদের হাতে সময় খুবই কম। নভেম্বরের 29 তারিখে যদি পরীক্ষা হয়, সেহেতু আমরা খুব কম সময় পাচ্ছি। এই সময়ের মধ্যে আমরা আইনগুলো মিনিমাম আরও 2 থেকে 3 বার শেষ করতে হবে আমাদের। দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্র, এটার ইংরেজি টাইটেলটা ক্রিমিনাল কনস্পাইরেসি। এখানে ষড়যন্ত্র বলতে আপনারা কি বোঝান? ষড়যন্ত্র কি একজন ব্যক্তি দ্বারা ষড়যন্ত্র সম্ভব? একজন ব্যক্তি দ্বারা ষড়যন্ত্র সম্ভব না। ষড়যন্ত্র যদি করতে হয় তাহলে মিনিমাম 2 থেকে ততোধিক ব্যক্তি প্রয়োজন। 2 থেকে ততোধিক ব্যক্তি ষড়যন্ত্র করার জন্য প্রয়োজন। তাহলে ষড়যন্ত্র হবে কোন ক্ষেত্রে? যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য, আর কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য একে অন্যের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বা 2 বা ততোধিক ব্যক্তি আপনার ঐক্যমতে পৌঁছায়। এই ঐক্যমতে পৌঁছানো, এটাকে বলা হচ্ছে আপনার কি ক্রিমিনাল কনস্পাইরেসি। তাহলে আমরা অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা যদি আমাদের পরীক্ষাতে আসে, তাহলে কিভাবে উত্তর করবেন? যে 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করার জন্য বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য ঐক্যমতে যদি পৌঁছায়, তাহলে সেটাকে বলা হচ্ছে কি আপনার ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। এখানে আমরা কয়েকটা জিনিস পাইলাম। 1 নম্বর জিনিস বা 1 নম্বর পয়েন্ট হচ্ছে, এই অপরাধমূলক ষড়যন্ত্র হইতে হলে 2 বা ততোধিক ব্যক্তি প্রয়োজন। আর উপাদান কি কি? আপনার কোনো অবৈধ কাজ করার জন্য 2টা পয়েন্ট, কোনো অবৈধ কাজ করার জন্য একমত হওয়া। আর 2 নম্বরটা আসতেছে যে কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য। ঠিক আছে? আমরা জানি যে কোনো অবৈধ কাজ করা যেরকমের অপরাধ, সেরকমের কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করাটাও কি অপরাধ। তাহলে এটা হচ্ছে আপনার ক্রিমিনাল কনস্পাইরেসি। এই ক্রিমিনাল কনস্পাইরেসির আরেকটা নাম আছে ইংরেজি, ইনসার্ট ক্রাইম। দেখেন, এখানে আবার আমরা 120 ধারার খতে চলে যাব। 120-এর খতে আপনার অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তির কথা বলা আছে। এই ক্রিমিনাল কনস্পাইরেসিটা আপনার স্বতন্ত্র অপরাধ। এক্ষেত্রে দেখেন,
এরকমের কোনো অপরাধের জন্য এই পানিশমেন্টের বিষয়টা আপনারা এই ধারাটা একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। দেখেন 120-এর খ, 120-এর খতে বলতেছে যে এই অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, কোনো ব্যক্তি যদি এরকমের কোনো অপরাধ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয় যেই অপরাধের শাস্তি 2 বছরের কম, যদি ওই অপরাধের শাস্তি যদি 2 বছরের কম হয় তাহলে ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র করার জন্য সে শাস্তি পাবে কতদিন? 6 মাস পর্যন্ত কি হবে? তার কারাদণ্ড হবে। তাহলে আমরা এক ধরনের শাস্তি পেয়ে গেলাম। আমরা এবার দুই নাম্বার শাস্তিতে চলে যাব। যদি কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে, যে অপরাধের জন্য আপনার অপরাধমূলক ষড়যন্ত্র করবে সেই অপরাধের শাস্তি 2 বছরের অধিক, 2 বছরের অধিক। যেমন ধরেন চুরির শাস্তি কতদিন? 3 বছর। যদি কোনো ব্যক্তি চুরির জন্য আপনার অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে তাহলে সে শাস্তি পাবে 3 বছর। এখন আমি কোডটা করি, মানে আপনার কোডিফাইড ল যেটা আছে, যদি কোনো ব্যক্তি যে অপরাধের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে ওই অপরাধের শাস্তি 2 বছরের অধিক হয়, তাহলে যে অপরাধের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করেছে ওই অপরাধের যে শাস্তি আছে সেই শাস্তি কি করবেন? ভোগ করবেন। যেমন ধরেন কোনো ব্যক্তি যদি আপনার কোনো দলিল জাল করে যদি থাকে, দলিল যদি জাল করে তাহলে তার শাস্তি হচ্ছে আপনার 2 বছর। দলিল জাল করার শাস্তি 2 বছর। তো এখন এই দলিল জাল করার জন্য যদি কোনো ব্যক্তি আপনার অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে তাহলে তার শাস্তি হবে 6 মাস। আর যদি কোনো ব্যক্তি যদি এই 2 বছরের অধিক এরকমের কোনো অপরাধের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে তাহলে তার শাস্তি হবেন ওই অপরাধের, ওই মূল অপরাধের যে শাস্তির বিধান দণ্ডবিধিতে আছে সেই শাস্তি। যেমন চুরির শাস্তি 3 বছর, 3 বছর। এবার যদি কোনো ব্যক্তি হত্যা করার জন্য বা মার্ডার করার জন্য যদি অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে তাহলে তার শাস্তি হবে কতদিন? এই যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। কেউ না বুঝলে আবার বলেন, আমি আবার বলতেছি। আচ্ছা, 2 বছর যদি দেখা গেছে 2 বছর পর বেশি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যে অপরাধটা মানে ইয়ে করা আছে আপনার প্রেসক্রাইব করা আছে সেই অপরাধের অনুযায়ী শাস্তি হবে। আর যদি 2 বছরের কম হয় তাহলে সেই ক্ষেত্রে 6 মাস জি, শাস্তি 6 হবে। মাস। ব্যাপারটা তো এরকম। জি, সেক্ষেত্রে শাস্তি হবে 6 মাস। আশরাফুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের মাঝে নতুন যুক্ত হইলেন, আশা করি এরপর থেকে ক্লাস বাদ দিবেন না। না কোনো মিস হবে না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ক্লাস জি, জি, এবং ইনশাল্লাহ। পরীক্ষা ওইগুলো বাদ দিবেন না। হ্যাঁ, আর আমরা যেখান থেকে পড়াচ্ছি, যেভাবে পড়াচ্ছি আপনি এখান থেকে এইভাবেই রানিং করবেন। আর আমরা আগে যেগুলো পড়িয়েছি ওইগুলো আমরা পরবর্তীতে আবার ক্লাস নিব। ঠিক আছে, ক্লাস নিব, পরীক্ষা নিব। আপনাদের যাদের গ্যাপ আছে গ্যাপগুলো আমি পূরণ করে দিব। ঠিক আছে, তবে এখন থেকে আমি যেগুলো পড়াচ্ছি এইটাও ঠিক এইখান থেকে আপনারা রানিং করবেন। আর আমি যে আইনের যতটুকু পড়াবো ওইটুকু পড়া হচ্ছে আপনার মেন পড়া। তার সাইডে যদি আপনি অতিরিক্ত সময় পান তাহলে আপনি অন্য পড়াতে টাচ করবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 120 আর 120-এর ক এবং 120-এর খটা আমরা পাইলাম। এখানে দেখেন যে তাহলে ক্রিমিনাল কনস্পাইরেসির সংজ্ঞা আমরা কি পাইলাম? যে 2 বা ততোধিক ব্যক্তি যদি কোনো অবৈধ কাজ করার জন্য এবং বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করার জন্য যদি একমত হয় তাহলে তাদের এই একমত হওয়াকে বলা হচ্ছে কি? ষড়যন্ত্র বা অপরাধমূলক ষড়যন্ত্র। এই অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি কি হবে? যদি কোনো ব্যক্তি এরকমের কোনো অপরাধ সংগঠন করার জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে যেটার শাস্তি আপনার
2 বছরের কম, 2 বছর বা 2 বছরের কম, তাহলে সেই ব্যক্তি শাস্তি পাবে 2 বছর কারাদণ্ড, 6 মাস পর্যন্ত কারাদণ্ড। আর যদি কোনো ব্যক্তি এই অপরাধমূলক ষড়যন্ত্র করে থাকে যেটার শাস্তি 2 বছরের বেশি, তাহলে যেই অপরাধের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র করবে ওই অপরাধের যে শাস্তির বিধান দণ্ডবিধিতে দেওয়া আছে সেই শাস্তি এই অপরাধমূলক ষড়যন্ত্রে যারা অংশগ্রহণ করবে প্রত্যেকেই পাবে। ঠিক আছে, তাহলে এটা চলে গেল। আমরা এবার চলে যাব 121-এ। এখানে 121 থেকে আসছে আপনার রাষ্ট্রবিরোধী অপরাধ। রাষ্ট্রবিরোধী অপরাধ এটা নতুন একটা চ্যাপ্টার, 121 থেকে 130 পর্যন্ত। দেখেন 121-এ বলতেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ, যুদ্ধ ঘোষণার সহায়তা। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং এই যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে তাহলে তাকে সহায়তা। এই 121 থেকে 130 ধারা পর্যন্ত আমি যে যে ধারাগুলো বলবো এই ধারাগুলো টাইটেলটা মনে রাখবেন আর শাস্তি মনে রাখবেন। আর শুধুমাত্র 124-এর ক ধারাটা আপনারা একটু বিস্তারিত পড়তে হবে আপনাদের, ঠিক আছে? বাকি যেগুলো আছে এগুলো শুধুমাত্র টাইটেল মনে রাখবেন, ধারার কত ধারাতে বলা হয়েছে এবং শাস্তি কত। দেখেন তাহলে আমরা এখানে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ এবং যারা যুদ্ধ ঘোষণা করে তাদেরকে সহায়তা, এটা শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড। এটা শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে আমরা 121 থেকে সেরকম আর কোনো কিছু পাইলাম না। এখানে 3টা পয়েন্ট পেয়েছি আমরা। একটা হচ্ছে যুদ্ধ ঘোষণা, আর 2 নম্বরটা হচ্ছে যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ, আর 3 নম্বরটা হচ্ছে সহায়তা। এই 3টার যে কোনো একটা যদি কোনো ব্যক্তি করে থাকে সেই ব্যক্তির শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। মেহেদী হাসান ভাই ভালো আছেন? মেহেদী হাসান ভাই ভালো আছি ভাই। জি ঠিক আছে, মনোযোগ সহকারে ক্লাস করেন, বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন আমাকে। আপনারা এখানে যতজনই আছেন কোথাও না বুঝলে আমাকে আইন রিলেটেড এবং আপনাদের পড়ালেখাতে সমস্যা সমাধান করে এরকমের কোনো বিষয়ে এবং যে কোনো আইন থেকে আমাকে যে কোনো সময় প্রশ্ন করবেন। আচ্ছা আমরা 122-এ চলে যাব। 122-এ বলা হচ্ছে যুদ্ধ ঘোষণার জন্য, মানে এই যুদ্ধ ঘোষণা হবে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য অস্ত্র শস্ত্র এবং লোকবল সংগ্রহের শাস্তি। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র জোগাড় করলো বা লোকবল জোগাড় করার জন্য প্রচার প্রচারণা বা মানুষকে প্ররোচনার মাধ্যমে আকৃষ্ট করতেছে, যদি এই রকমের কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর এবং অর্থদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড সর্বোচ্চ এবং অর্থদণ্ড। এই 122-এর পরে আমরা চলে যাব 124-এ। 24-এর ক রাষ্ট্রদ্রোহিতা স্যাডিশন। রাষ্ট্রদ্রোহিতা স্যাডিশন। এখন আমাদের যে রাষ্ট্রদ্রোহিতা কাকে বলে, আমরা অনেক সময় সরকারের সমালোচনা করি না, এই সমালোচনাটা রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য হয় না। কিন্তু এই যে সরকার আছে এই সরকারের পলিসি এবং এই সরকার সম্পর্কে যদি অনাস্থা চলে আসে বা এই সরকারকেই যদি আপনি যদি উৎখাত করার জন্য বা তাদের যে বৈধ বা সঠিক কার্যক্রম আছে এইগুলো দিয়ে যদি আপনার উদ্দেশ্য হাসিল করার জন্য যদি আপনি কোনো কার্যক্রম করে থাকেন তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য হইবে। যেমন ধরেন যদি কোনো ব্যক্তি কোনো কথা বা কাজ দ্বারা কোনো চিহ্ন এবং বা কোনো অঙ্গভঙ্গি দ্বারা কোনো প্রতীকের সাহায্যে কোনো বৈধ বা আইনগত সরকারের বিরুদ্ধে অনাস্থা
ঘৃণা বিরক্তি প্রকাশ করেন, অনাস্থা ঘৃণা এবং বিরক্তি প্রকাশ করেন, তাহলে সেই ব্যক্তির উক্ত কাজ রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য হইবে। এখন কথা হচ্ছে যে বৈধভাবে এই সরকারের যদি সমালোচনা করা হয়, এই সমালোচনা কি হবে না? রাষ্ট্রদ্রোহিতা না। আবার কোনো সরকারের গৃহীত কোনো পদক্ষেপের বিরুদ্ধে অসমর্থনমূলক বক্তব্য, কোনো সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, যে স্টেপ গ্রহণ করেছে, যেমন ধরেন মেডিকেল, ইকোনমিক্স বা অন্যান্য বিষয়ে একটা প্রজেক্ট হাত দিয়েছে, যেটা আপনার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে এটা জনগণের জন্য অমঙ্গলজনক, জনগণের জন্য যদি অমঙ্গলজনক আপনার কাছে মনে হয়, তখন যদি আপনি এটাকে সমালোচনা করেন, তাহলে সেটা আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে না, সেটা রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য হইবে না। আবার সরকারের শাসন কার্য পরিচালনা সংক্রান্ত কোনো বিষয়ে অসমর্থনমূলক বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য হইবে না। এখন আপনি দেখুন, একটা পলিটিক্যাল পার্টি, যে পার্টি আপনার সরকার গঠন করেছে, তাকে আপনি সমালোচনা করতে পারেন। সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হইতে হবে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকারই আপনার ক্ষমতায় আসুক না কেন, তাদের তো সমালোচনা করা যায় না। মানে যাই বলেন আর না বলেন, তাদের মনে হবে যে আমাদের বিরুদ্ধে অবস্থান করেছে, বা বিরোধী দলীয় মত তারা আসলে সহ্য করার ক্ষমতা তাদের নাই, কোনো দলেরই নাই। এই জন্য মানে আইনে যাই থাকুক বা না থাকুক, আপনারা পার্সোনাল লাইফে এগুলো অ্যাপ্লাই করতে যাবেন না। তাহলে দেখবেন যে হুট করে রাত 1টা-2টার সময় আপনাদের বাসায় পুলিশ চলে আসছে। ঠিক আছে? তাহলে এখন এই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কত, এই শাস্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি কয়েকটা অ্যাঙ্গেল থেকে আপনাদের শাস্তিটা আমি বলে দিব, যে অ্যাঙ্গেলগুলো থেকে প্রশ্ন আসতে পারে। রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং সর্বনিম্ন শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড। তাহলে বিচারক তার ডিসক্রিশনারি পাওয়ার দ্বারা 3 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত যে কোনো ধরনের কারাদণ্ড দিতে পারেন। তাহলে আপনাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এই রাষ্ট্রদ্রোহিতার সর্বনিম্ন শাস্তি কত, তাহলে কত হবে? 3 বছর। 3 বছর কারাদণ্ড। রাষ্ট্রদ্রোহিতার সর্বনিম্ন কারাদণ্ড 3 বছর। আর পরীক্ষাতে যদি আসে রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ শাস্তি কত, তখন আপনারা কি উত্তর করবেন? যাবজ্জীবন কারাদণ্ড। এখন দেখেন, এর সাথে কিন্তু আপনার বা লাগানো আছে এবং নাই, বা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে বিচারক কি করতে পারে? যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, বা 10 বছর দিতে পারে, 20 বছর দিতে পারে, 7 বছর দিতে পারে, 5 বছর দিতে পারে, বা কোনো কারাদণ্ড দিল না, না দিয়ে 5 লক্ষ টাকা জরিমানা করলো, এটাও করতে পারে। তাহলে শুধু জরিমানা করতে পারে, শুধু 3 বছর কারাদণ্ড দিতে পারে, শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে, আবার শুধু 14 বছর কারাদণ্ড দিতে পারে, শুধু 10 বছর দিতে পারে, যে কোনোটা তার ডিসক্রিশনারি পাওয়ার দ্বারা দিতে পারে। তাহলে আমরা 124-এর ক ধারাতে আমরা যেটা পাইলাম, যে সেডিয়েশন, রাষ্ট্রদ্রোহিতা, এই রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধি যখন আপনার প্রণয়ন করা হয় বা প্রস্তুত করা হয়, তখন এই সেডিয়েশন আপনার সঙ্গে এই দণ্ডবিধিতে ছিল না। এই সেডিয়েশন 1900 এই রাষ্ট্রদ্রোহিতা আপনার 1870 সালে যুক্ত করা হয় দণ্ডবিধিতে। 1870 সালে দণ্ডবিধিতে এই সেডিয়েশন যুক্ত করা হয়। তার আগে এই রাষ্ট্রদ্রোহিতা বলে কোনো আইন আপনার দণ্ডবিধিতে ছিল না। এবার দেখেন, আমি আপনাদের 124 পড়লাম, আমরা 124-এর ক পড়েছি। আমাদের এখান থেকে
123-এ আবার চলে যান একটু। 123-এ দেখেন, 123-এ বলে যুদ্ধ সুগম করার জন্য বা উদ্দেশ্যে কোনো আপনার ষড়যন্ত্র গোপন করুন। মানে আপনি বাংলাদেশের নাগরিক, আপনার একটা দায়িত্ব আছে না? আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে যদি আপনি কোনো দায়িত্ব অবহেলা করেন, এই দায়িত্ব অবহেলাটা হচ্ছে এক প্রকার অপরাধ, এক প্রকার অপরাধ। তাহলে আপনি বাংলাদেশের একজন শিক্ষিত মর্যাদাপূর্ণ একজন নাগরিক, কিন্তু আপনার চোখের সামনে কতকগুলো গোষ্ঠী বা একটা গোষ্ঠী বাংলাদেশে যুদ্ধ করার জন্য অস্ত্র গুছাচ্ছে, জনবল গুছাচ্ছে, তখন আপনার দায়িত্ব কি? এই তথ্যটা বাংলাদেশ সরকারকে দিয়ে দেওয়া। বাংলাদেশে যে ডিফেন্স আছে, আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, এদের কাছে এটা ইনফর্ম করা। এই ইনফর্ম করাটা হচ্ছে আপনার নাগরিক দায়িত্ব। যখন আপনি এটা করবেন না, তখন আপনি ওই অপরাধী হিসাবে আপনি শাস্তি ভোগ করতে হবে আপনার। এই ক্ষেত্রে আপনার শাস্তি 10 বছর এবং অর্থদণ্ড, 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এইখান থেকে আপনাদের আর বেশি পড়া লাগবে না, ঠিক আছে? 128 আর 129 এই দুইটা ধারা শুধুমাত্র আপনারা টাইটেলটা পড়বেন আর শাস্তিটা পড়বেন, আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে? আর কোনো কিছু দরকার নাই। এইবার আমি চলে যাব আপনাদের 141 ধারা থেকে শুরু করব। আমি 141 ধারা থেকে শুরু করব 159 ধারা পর্যন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে আপনাদের অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে? দণ্ডবিধিকে আপনারা 3 ভাবে পড়বেন। আমি আগেও বলেছিলাম দণ্ডবিধিকে আপনারা 3 ভাবে পড়বেন। 1 নম্বর হচ্ছে আপনারা অপরাধের সংজ্ঞা পড়বেন, কোনটা কোন অপরাধ। 2 নম্বরটা উদাহরণ পড়বেন, আর 3 নম্বরটা হচ্ছে শাস্তি পড়বেন। এবার 141-এ চলে যান। আমরা 34 ধারা থেকে পড়েছিলাম কমন ইন্টেনশন, কমন ইন্টেনশন পড়েছিলাম 34 ধারাতে। এই 34 ধারা আর 141 ধারা, 149 ধারা কানেক্টেড এবং গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই দণ্ডবিধিতে যে 20টা প্রশ্ন হবে, এই 20টা প্রশ্নের মিনিমাম 2টা প্রশ্ন আপনার এই 34 ধারা আর আপনার এই 41 থেকে 59 ধারা পর্যন্ত, এর মধ্য থেকে মিনিমাম 3টা প্রশ্ন পাবেন, 3 থেকে 4টা প্রশ্ন পাবেন। এই 34 থেকে 38 এবং এই 41 থেকে 141 থেকে 159 ধারা পর্যন্ত 3 থেকে 4টা প্রশ্ন আপনারা এখান থেকে পাবেন, মিনিমাম 2টা পাবেন, এর মধ্যে কোনো ভুল নাই। 141-এ বলতেছে যে বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাসেম্বলি। এখন আপনি বাংলাদেশের নাগরিক, আপনার রাজনীতি করার অধিকার আছে, আপনার সংগঠন করার অধিকার আছে, আপনি সমাবেশ করতে পারেন, আপনি প্রতিবাদ করতে পারেন, সরকারকে আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু এই সমালোচনা, আপনার সমাবেশ করতে গিয়ে যদি আপনি উগ্রতা প্রকাশ করেন বা উগ্রতা প্রয়োগ করেন, বা আপনি ভালো উদ্দেশ্যে আপনি সমাবেশ করলেন, পরবর্তীতে আপনি সচিবালয়ে ইট মারা শুরু করলেন, যখন আপনি ইট মারা শুরু করবেন তখন তো আর আপনার এই অ্যাসেম্বলিটা বা এই সমাবেশটা আর আপনার ভালো উদ্দেশ্যে এটা বলা যায় না, তখন এটা হয়ে যাবে বেআইনি সমাবেশ, বেআইনি সমাবেশ। আর যখনই বেআইনি সমাবেশ হবে তখনই আপনারা কি হবেন? আইনের আওতায় আসবেন। এই যে আপনাদের সমাবেশ করা, সংগঠন করা, রাজনৈতিক দলে অংশগ্রহণ করা, এগুলো আপনাদের সংবিধান অধিকার, এবং সংবিধান
রেসপন্সিবিলিটি এটাও যে আপনি দেশের সম্পদ রক্ষা করবেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, কিন্তু যখন আপনি এই শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনি অবহেলা করলেন, অবহেলা করে আপনি সচিবালয়ের সামনে গেলেন আন্দোলন করতে, সমাবেশ করতে গিয়ে আপনি সচিবালয়ে আগুন ধরায় দিচ্ছেন, সচিবালয়ে ইট মারতেছেন, তখন সেটা হয়ে যাবে কি, এই ধরনের সমাবেশ তখন হয়ে যাবে কি বেআইনি সমাবেশ। এখন ধরেন যে বেআইনি সমাবেশ কোন কোন ক্ষেত্রে হবে, কয়টা ক্ষেত্রে হবে, কয়টা ক্ষেত্রে ভালো সমাবেশ বা আপনি ভালো উদ্দেশ্যে সমাবেশ করলেন, সেই সমাবেশ কী হয়ে যাবে, বেআইনি সমাবেশ হয়ে যাবে। এটা দেখেন, এখন দেখেন এই বেআইনি সমাবেশ হইতে হইলে মিনিমাম কতজন লোক লাগবে, 5 জন লোক লাগবে। তাহলে এই বেআইনি সমাবেশে আপনার 5 থেকে ততোধিক ব্যক্তি প্রয়োজন হয়, আর কমন ইন্টেনশন সাধারণ উদ্দেশ্যে 2 থেকে ততোধিক ব্যক্তি প্রয়োজন হয়। পরবর্তী অ্যাসাইনমেন্টে সাধারণ উদ্দেশ্য এবং এই আপনার আনলফুল অ্যাসেম্বলি বেআইনি সমাবেশ, এই দুইটার মধ্যে পার্থক্য আমি লিখতে দিব, আপনারা খুবই সুন্দর করে নিজের মতো করে লিখবেন। এখন ধরেন 5টা উপায়ে কি হইতে পারে, আপনার বেআইনি সমাবেশ হইতে পারে। 5টা উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো কার্যক্রম করে থাকে, এই 5টা উদ্দেশ্য বা 5টা পয়েন্ট আপনাদের মুখস্থ রাখতে হবে। এইখান থেকে আপনাদের লিখিততে প্রশ্ন আসবে এবং পিলিতে প্রশ্ন আসবে। পিলিতে তো আমি বললাম যে আপনার মিনিমাম 2টা প্রশ্ন আসবে, ভাগ্য ভালো থাকে 4টা প্রশ্ন অবশ্যই আসবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, অপরাধমূলক বল প্রয়োগ, বল প্রয়োগের মাধ্যমে কোনো সরকারি কর্মচারীকে ভীতি প্রদর্শন করা। 5 থেকে ততোধিক ব্যক্তি যদি এক জায়গায় আপনার সমাবেশ করতেছে, সেখানে যদি সরকারি কর্মচারীকে কি করে ভীতি প্রদর্শন করে, সেটা আপনার সেই সমাবেশ কী হবে, বেআইনি সমাবেশ হয়ে যাবে। 2 নম্বরটা দেখেন, সরকারি কর্মচারীকে তার যে কাজ করতেছে সেই কাজে বাধা দেওয়া, সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদান করা। যখন সরকারি কর্মচারীর কোনো কাজ করতেছে, তাদের দায়িত্ব পালন করতেছে, তখন আপনারা 5 থেকে ততোধিক ব্যক্তি আপনারা তাদেরকে বাধা দিচ্ছেন, যখন বাধা দিবেন তখন সেটা হয়ে যাবে কি বেআইনি সমাবেশ। 3 নম্বরটা দেখেন, অপরাধজনক অনধিকার প্রবেশ করা, অপরাধজনক অনধিকার প্রবেশ করা। এই যে আপনারা, আমি বললাম যে আপনারা 5 জন ব্যক্তি, যেমন এই যে শামীম ভাই, মেহেদি ভাই, মুশফিক ভাই, পারভেজ ভাই আর ইউসুফ, এই 5 জন ব্যক্তি এবং এই 5 জন ছাড়াও আরও ধরেন অজ্ঞাতনামা আরও 100 ব্যক্তি, এই 100 ব্যক্তি আপনার সচিবালয়ের সামনে আন্দোলন করতেছে। কিসের আন্দোলন? তারা হলো তাদের একটা দাবি নিয়ে গেছে, দাবি নিয়ে যাওয়ার পরে তারপরে এখন তাদের তো ভিতরে ঢুকতে দিবে না, তারা ওই সচিবালয়ের যে গেট আছে, গেট বাইরে বাইরে ভেঙে ভিতরে ঢুকছে বা ভিতরে ঢুকার চেষ্টা করতেছে। যখন এই যে ভিতরে ঢুকবে বা ভিতরে ঢুকার চেষ্টা করবে, তখন এটা হয়ে যাবে কি আপনার বেআইনি সমাবেশ। তাহলে অন্যায়ভাবে অপরাধজনক অনধিকার প্রবেশ করা। 4 নম্বরটা দেখেন, অন্যায়ভাবে কোনো সম্পত্তি গ্রহণ করা বা লাভ করা। যখন আপনারা এই যে সচিবালয়ে গেলেন, এই যে ধরেন প্রায় 200 জন মানুষ, তখন আপনারা সচিবালয় থেকে চেয়ার, টেবিল, তারপরে ফ্যান, ফ্রিজ যা আছে, আবার ডয়ারে টাকা আছে, এগুলো মানে যে ধরুন পাচ্ছে নিয়ে চলে আসছে, এই যে ক্ষতি করা বা সম্পত্তি গ্রহণ করা, এগুলোও কি হবে আপনার বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হইবে। 5 নম্বরে চলে যাচ্ছি আমি। 5 নম্বর, সরকারি কর্মচারী যে কাজ করতে বাধ্য সে কাজ থেকে বিরত রাখা এবং যে কাজ করতে বাধ্য নয় সে কাজ করতে বাধ্য করা। দেখেন, সরকারি কর্মচারী তার যে দায়িত্ব, সেই দায়িত্ব সে পালন করতে তাকে আপনারা দিচ্ছেন না, আবার সে যে কাজ করতে বাধ্য না সেই কাজ তাকে দিয়ে করানোর জন্য আপনারা হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, আপনারা তাদেরকে বল প্রয়োগ করতেছেন। এই যে বল প্রয়োগ করা, তাকে ওই কাজ করার জন্য আপনারা ফোর্স করতেছেন, এটা হচ্ছে আপনার কি বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হইবে। তাহলে আমরা 5টা পয়েন্ট পাইলাম, যে 5টা পয়েন্টের মাধ্যমে কি হইতে পারে, বেআইনি সমাবেশ হইতে পারে। খুব মনোযোগ সহকারে শোনেন। বল প্রয়োগের মাধ্যমে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মচারীকে আপনার কি করা, ভীতি প্রদর্শন করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সরকারি কর্মচারীর কোনো কাজে বাধা দেওয়া। 3 নম্বরটা হচ্ছে যে আপনার অপরাধজনক অনধিকার প্রবেশ করা। 4 নম্বরটা কোনো সম্পত্তি লাভ করা অন্যায়ভাবে।
5 নাম্বারটা কোনো সরকারি কর্মচারী যে কাজ করতে বাধ্য সেই কাজ করতে না দেওয়া, আর যে কাজ করতে বাধ্য না সেই কাজ করার জন্য ফোর্স করা। এই হলো 5ভাবে কি হইতে পারে, বেআইনি সমাবেশ হইতে পারে। আমি আপনাদের শুরুতে বলেছিলাম যে একটা বেআইনি একটা সমাবেশ আপনার কি হইতে পারে, বৈধভাবে শুরু হইতে পারে। আপনারা যখন বৈধভাবে একটা সমাবেশ করবেন তখন সেটা আপনার কোনো অপরাধ হিসাবে গণ্য হইবে না। যখনই আপনারা বৈধভাবে শুরু করে অবৈধ কাজ শুরু করে দেবেন তখনই সেটা আপনার বেআইনি সমাবেশ হিসাবে গণ্য হইবে। এখন ধরেন এই বেআইনি সমাবেশে যদি কোনো ব্যক্তি উগ্রতা আর শক্তি প্রয়োগ করে, মানে এই উগ্রতা এবং শক্তি যদি প্রয়োগ করে তাহলে তখন সেটা দাঙ্গা হিসাবে গণ্য হইবে। 146 ধারা 146 ধারা তখন ছয়ে যাবে। আমরা 146 ধারাতে পরবর্তীতে যাব। আমি এই যে 141-এর যে পয়েন্টগুলো পাইলাম এই পয়েন্টগুলো আপনারা এখন দেখবেন, পড়বেন, মুখস্থ করবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা 141 ধারাতে কী কী পাইলাম, কী কী পয়েন্ট পাইলাম, যে 5 বা ততোধিক ব্যক্তি লাগবে বেআইনি সমাবেশ করার জন্য। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে বেআইনি সমাবেশের সর্বনিম্ন সদস্য কয়জন বা কতজন ব্যক্তি প্রয়োজন, তখন আপনারা কি করবেন, বলবেন যে সর্বনিম্ন লাগবে 5 জন ব্যক্তি। আর যদি পরীক্ষাতে থাকে যে 5 বা ততোধিক ব্যক্তি, তখন আবার 5 জন না দেখায় তখন দাগাবেন কোনটাতে, 5 বা ততোধিক ব্যক্তি। ঠিক আছে, 5 বা ততোধিক ব্যক্তি। হ্যাঁ, তাহলে এইটা চলে গেল। এখন আপনারা যে 5টা পয়েন্ট পেয়েছিলাম, 5টা পয়েন্ট আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন যেন আপনাদের লিখিততে আসলে পারে আপনারা লিখতে পারেন। এইবার আমি এই সেশনটা শেষ করব। শেষ করার পরে আমি আবার লিঙ্ক দিব। পারভেজ ভাই এবং অন্যান্য যারা আছে, যতজন আছেন আপনারা সবাই দ্রুত যুক্ত হবেন। লিঙ্ক পাওয়ার সাথে সাথেই জয়েন করবেন, ঠিক আছে, লেট করবেন না। ঠিক আছে, আমি লিঙ্ক দিচ্ছি এখনই।